প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ক্লাস 9-10 এর অ্যাকাউন্টিং এর তৃতীয় চ্যাপ্টার ডাবল এন্ট্রি সিস্টেমের সৃজনশীল প্রশ্নের 3 নম্বরটা সলিউশন করব। তোমরা যদি ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে ধন্যবাদ, আর যদি না করে থাকো অবশ্যই তোমাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার জন্য, যাতে সবাই উপকৃত হয় এবং আমার চ্যানেলটা প্রমোট হয়। থ্যাংক ইউ। এবং তোমাদের নতুন সংযোজন আমি বলে রাখি, তোমাদের এখন থেকে প্রত্যেকটা নতুন যে এপিসোডগুলো হবে প্রত্যেকটার সাথে একটা করে কুইজ থাকবে, তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা যাচাই করার জন্য যে কতটুকু শিখলা। তো এইখানে কুইজের এই লিঙ্কটা দেওয়া থাকবে ইয়াতে ডেসক্রিপশনের মধ্যে, এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। এটাতে ক্লিক করলে তোমরা কুইজে অংশগ্রহণ করতে পারবে এবং কয়টা রাইট হলো কয়টা রং হলো এটা তোমরা রেজাল্টটাও দেখতে পাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে তৃতীয় অধ্যায়ের সৃজনশীল 38 পেজে 3 নম্বর প্রবলেমটা সলভ করি। তো এইখানে প্রবলেমটা আছে, আলম সার্ভিসেস সেন্টার 1 জানুয়ারি 2025 তারিখে নগদ 5 লাখ টাকা এবং 75,000 টাকার আসবাবপত্র ও 55,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ: জানুয়ারি 2 অফিস ভাড়া পরিশোধ 22,000 টাকা, জানুয়ারি 10 কাগজ ক্রয় করা হলো 5,000 টাকা, জানুয়ারির 12 কম্পিউটার মেরামত করা হলো 32,000 টাকা, জানুয়ারির 20 চেকে মজুরি প্রদান করা হলো 8,500 টাকা, জানুয়ারির 25 বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি ভাউচার নাম্বার 503 13,000 টাকা। রিকোয়ারমেন্টগুলোর মধ্যে আছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, জানুয়ারি 2 থেকে 20 তারিখের লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, 25 জানুয়ারির লেনদেন অবলম্বনে ক্রেডিট ভাউচার প্রস্তুত করো। তাহলে প্রথম রিকোয়ারমেন্টে আমরা আসি, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা। তো আমরা দেখছি প্রারম্ভিক মূলধন বলতে সেই মূলধনকে বোঝায় যে মূলধনটা নিয়ে ব্যবসাটা শুরু করা হয়। আচ্ছা, হিসাব বছরের বা ব্যবসা শুরুতে যেই স্টার্টিং মূলধন থাকে সেই মূলধনটাকে আমরা বলি প্রারম্ভিক মূলধন। তো এখানে আমাদের দেওয়া আছে যে জানুয়ারির 1 তারিখে উনি নগদ টাকা 5 লাখ টাকা এবং আসবাবপত্র 75,000 টাকা আর ঋণ নিয়েছে 55,000 টাকা নিয়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটা শুরু করছে। তাহলে প্রারম্ভিক মূলধন তোমাদের কাছে মনে হতে পারে যে 5 লাখ যোগ 75,000 যোগ 55,000, আসলে তা নয়। তার মূলধন কত? তার মূলধন হচ্ছে নগদ 5 লাখ যোগ তার আসবাবপত্র 75,000, এই 5,75,000। 55,000 টাকা কিন্তু তার মূলধন নয়। কারণ কি, এইটা তার নিজের টাকা নয়, এটা ঋণ নিয়ে ব্যাংক ঋণ নিয়ে এটা টাকাটা নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ব্যবসার কাছে দুইটা সোর্স থেকে টাকা আসছে, 5 লাখ টাকা আসছে মূলধন হিসাবে আর 55,000 টাকা আসছে ঋণ হিসাবে, আর আসবাবপত্র আসছে মূলধন হিসাবে। তাহলে মোট মূলধন হচ্ছে 5 লাখ যোগ 75,000, তাহলে 55,000 টাকা মূলধনের মধ্যে আসবে না। তাহলে আমরা 3-এর কটা একটু ছক অনুযায়ী সলভ করছি। এখানে আলম সার্ভিসেস সেন্টারে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নিম্নরূপ: জানুয়ারির 1 তারিখে নগদ 5 লাখ টাকা নগদ টাকা মূলধন হিসেবে আনা হলো। জানুয়ারির 1 তারিখে আসবাবপত্র 75,000 টাকা আসবাবপত্রের মূলধন হিসাবে বাবদ আনা হলো। এখানে আমরা কি করলাম না, আমরা হচ্ছে ব্যাংক ঋণের 55,000 টাকা ধরলাম না, কারণ ওইটা ব্যাংক ঋণ, ওইটা মূলধন নয়। তাহলে এই ছিল আমাদের কয়ের রিকোয়ারমেন্ট। এবার খতে বলছে জানুয়ারি 2 থেকে 20 তারিখের লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। তাহলে জানুয়ারি 2 তারিখে কি ছিল? অফিস ভাড়া পরিশোধ। তো অফিস ভাড়া পরিশোধ করলে কি হয়? অফিস ভাড়া পরিশোধ করলে এটা খরচ, অফিস ভাড়া হচ্ছে খরচ, তাহলে অফিস ভাড়া হিসাব বৃদ্ধি পেল, তাহলে ডেবিট হবে। আর নগদ টাকা দেওয়া হয়েছে, কিছু বলা না থাকলে বুঝতে হবে নগদ, তাহলে 22,000 টাকা হবে। 22,000 টাকা হবে নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমাদের জার্নালটা আমরা যদি দেখি যে আলম সার্ভিসেস সেন্টারের জানুয়ারির 2 থেকে এখানে আমরা 2 থেকে 20 পর্যন্ত 20 তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট আমরা এখানে দেখালাম। তাহলে জানুয়ারি 2 তারিখে অফিস ভাড়া হচ্ছে 22,000 টাকা ডেবিট হলো, যে কারণ ভাড়া এটা ব্যয় বৃদ্ধি পেলো এই জন্য ডেবিট হলো, আর নগদ টাকা সম্পদ কমে গেল। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ কমে গেলে ক্রেডিট। তাহলে অফিস ভাড়া পরিশোধ করা হলো, আমরা ন্যারেশনে লিখলাম, তাহলে 2 নম্বরটা হয়ে গেল। এবার জানুয়ারির 10 তারিখে কি আছে? জানুয়ারির 10 তারিখে হলো কাগজ ক্রয় করা হলো 5,000 টাকা।
তাহলে কাগজ ক্রয় করলে কি হবে, নগদ টাকা চলে গেছে, তাহলে নগদ টাকা কমে গেছে, ক্রেডিট হবে। তাহলে ডেবিটটা কি হবে, আমরা কাগজ ক্রয়কে হিসাবকে ডেবিট করব না, আমরা করব হলো মূল যে মেন যে হিসাবের খাত আমরা করি মনিহারি, অর্থাৎ কলম কিনলাম, হয়তো রাবার কিনলাম, ইরেজার, তো পেন্সিল কিনলাম, ছোট ছোট স্টাপলারের পিন কিনলাম, এগুলো আমাদের মনিহারি খরচ। এর সবগুলোর নামে আলাদা আলাদা হিসাব না খুলে আমরা কি করি, একটা একটা খরচের খাত খুলি। তো এই জন্য এখানে আমরা মনিহারি হিসাব খাতকে ডেবিট করলাম, কারণ এটা খরচের খাত। তাহলে এই খরচ বৃদ্ধি পেল 5,000 টাকা। এই যে কাগজ ক্রয় করলো 5,000 টাকা, এই কাগজ ক্রয়ের জন্য কি হলো, খরচ মনিহারি হিসাব বৃদ্ধি পেল, 5,000 ডেবিট হলো, আর নগদ টাকা সম্পদ চলে গেল আমাদের। এই জন্য নগদান হিসাব ক্রেডিট হলো, নগদানের ব্যালেন্সটা কমে গেল। তাহলে কাগজ ক্রয় করা হলো, আমরা ন্যারেশনের মধ্যে লিখে দিলাম। এবার জানুয়ারির 12 তারিখে কি আছে, 12 তারিখে কম্পিউটার মেরামত করা হলো 32,000 টাকা। তো 32,000 টাকা কম্পিউটার মেরামত করা হলো, এখানে আমরা মেরামত হিসাব 32,000 টাকা লিখলাম। অনেকে কম্পিউটার যদি মনে করে কম্পিউটার মেরামত হিসাব, সেটাও লেখা যেতে পারে, কিন্তু যেহেতু ইন জেনারেল মেরামত একটা হিসাব, এই জন্য আমি এখানে মেরামত হিসাবকে ডেবিট করছি 32,000 টাকা। এটা খরচ বৃদ্ধি পেয়েছে। কেউ যদি তোমরা এটা কম্পিউটার মেরামত হিসাব লেখো, এটাও কিন্তু ভুল নাই। তাহলে মেরামত হিসাব খরচটা বৃদ্ধি পেলো, এই জন্য এই হিসাবটাকে আমরা ডেবিট করলাম। আর নগদ টাকা চলে গেল, সম্পদ কমে গেল, এই জন্য আমরা ক্রেডিট করলাম 32,000 টাকা। তাহলে ন্যারেশনে লিখলাম কম্পিউটার মেরামত করা হলো। জানুয়ারির 20 তারিখে কি হলো, জানুয়ারির 20 তারিখে বলছে চেকে মজুরি প্রদান করা হলো 8,500। তাহলে মজুরি হিসাবে এটা খরচ বৃদ্ধি পেল, খরচ বৃদ্ধি পেলে ডেবিট, এই জন্য 8,500 টাকা আমরা ডেবিট করলাম। ক্রেডিট নগদান হিসাব করলাম না, কারণ এখানে নগদ টাকায় দেয়নি, ওখানে একটু বলা আছে চেকে দেওয়া হয়েছে। চেকে দেওয়া হয়েছে মানে কি, নগদ ব্যালেন্স কমবে না, আমার ক্যাশ বাক্স থেকে টাকাটা যাবে না, টাকাটা যাবে আমার ব্যাংক থেকে। তাহলে ব্যাংক আমার সম্পদ, ব্যাংকের অ্যাকাউন্টটা, ওই সম্পদটা কমে যাবে। তাহলে ব্যাংক হিসাব কি করলাম, ক্রেডিট। এই সেম জিনিস, শুধু চেক কথাটা না বললে আমরা এখানে দিতাম মজুর হিসাব ডেবিট, এটা ঠিক থাকতো, খালি ক্রেডিটটা করতাম নগদান হিসাব, কারণ নগদ সম্পদ তখন কমতো। এবার চেক দেওয়ার কারণে কাস্টমার কি করবে, যার কাছ থেকে এই মজুরির বাবদ দেওয়া হলো, সে কি করবে, সে ব্যাংক থেকে টাকাটা তুলে নেবে। তাহলে ব্যাংকের ব্যালেন্স কোম্পানির কমে যাবে, সম্পদ ব্যাংকের ব্যালেন্সটা কমে যাবে, এই জন্য ব্যাংক হিসাবে ক্রেডিট করা হলো। ন্যারেশনে লিখলাম মজুরি প্রদান করা হলো। এই ছিল আমাদের খ নম্বরের প্রবলেম সলভ। এবার আমরা একটু গতে যাই। গতে কি বলছে, গতে বলছে জানুয়ারির 25 তারিখের যে লেনদেনটা হচ্ছে এটা ক্রেডিট ভাউচার করতে হবে। তাহলে ক্রেডিট ভাউচারের একটা নমুনা ছক এর আগের চ্যাপ্টারে দেওয়া আছে, চ্যাপ্টার 2 আমরা শিখে আসছি ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার। তো সেই নমুনা ছকের আলোকে আমরা এখানে করব। এখানে আছে ভাউচার নাম্বার 503 আর টাকা 13,000, আর কোথা থেকে পাওয়া গেছে, বিসিটি ব্যাংক থেকে। তাহলে আমরা এই ইনফরমেশন গুলো আমরা ওইখানে ফিল আপ করবো, জাস্ট কিছুই না। তাহলে এইখানে 25 তারিখের লেনদেনে ক্রেডিট ভাউচার করা হলো। তাহলে আলম সার্ভিসেস সেন্টার এটা প্রতিষ্ঠানের নামে, একটা আর্টিফিশিয়াল একটা ঠিকানা দিয়েছি, 1 নং সাহেববাজার, রাজশাহী। তারিখ 25 তারিখে যেহেতু লেনদেন, তাহলে 25/1/2025। ক্রেডিট ভাউচার নাম্বার, এখানে ভাউচার নাম্বার 503 ওখানে দেওয়া ছিল। হিসাব খাতের নাম, এটা কিসের জন্য এই টাকাটা পাওয়া গেল, প্রশিক্ষণ ভাতা হিসাবে। অর্থাৎ এটা কম্পিউটার ট্রেনিং সেন্টার, তারা কম্পিউটারের ট্রেনিং দিয়েছে ওই বিসিটি ব্যাংকের কোনো এমপ্লয়িকে, তাদেরকে হয়তো সেই ট্রেনিং দেওয়ার কারণে সেখান থেকে টাকা পাওয়া গেছে। তো এইটা আয়ের হিসাব, আয়ের খাত। তাহলে প্রশিক্ষণ ভাতা হিসাব, এটা ক্রেডিট, এটা আয়ের খাত। তো হিসাবের নামটা লিখলাম আমরা প্রশিক্ষণ ভাতা হিসাব। গ্রহণকারীর নামের জায়গায় লিখলাম, একজনের নাম দিতে হয়, তাই আমরা দিলাম জনাবা শাকিলা। ঠিকানা, এই যেহেতু এই টাকাটা কে নিবে, এই আলম সার্ভিসেস এর ম্যানেজারই সে নিছে, বা ওখানকার যদি যেই আছে অফিসে সেই তো নিবে। তাহলে ধরে নিলাম জনাব শাকিলা সে ম্যানেজার, উনি দেখে এই প্রতিষ্ঠানটা, উনি টাকাটা রিসিভ করছে, এই জন্য তার নাম ঠিকানা এখানে দেওয়া হলো। আয়ের বিবরণের কাছে কি লিখলাম, এখানে লিখলাম যে বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি, টাকার পরিমাণ 13,000। এই 13,000 টাকাটা আবার কথা এখানে লিখে দিলাম। এটা আসলে একটা প্রিন্টেড ফর্ম, এই এই ইনফরমেশন গুলো ফাঁকা থাকে, এই ভাউচার নাম্বার গুলো আসলে ফাঁকা থাকে না, এগুলো প্রিন্টেড থাকে, কিন্তু এখানে যেহেতু আমাদের দেওয়া আছে এই জন্য আমরা লিখলাম এটা 503। তারিখটা ফাঁকা থাকে, তারিখ লিখতে হয়। গ্রহণকারীর নাম ফাঁকা থাকে, লিখতে হয়। ঠিকানা দিয়ে একটু ফাঁকা থাকে, লিখতে হয়, আমরা লিখলাম। প্রশিক্ষণ ভাতা হিসাব, হিসাবের খাতটা ফাঁকা থাকে, লিখতে হয়, এটা আমরা লিখলাম। এই এই কটা আমরা ইনপুট দিলাম।
দিলে এই আয়ের বিবরণটা ইনপুট দিলাম, বাস এগুলো দিয়ে ক্রেডিট ভাউচার হয়ে গেল। তো এই ছিল আমাদের প্রবলেম। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমরা কমেন্ট সেকশনে তোমরা মন্তব্য করবা। আর যদি আলোচনা ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবা, যাতে করে আমি বুঝি যে তোমরা বুঝতেছো ঠিক মতো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। প্রবলেম নাম্বার 4 নিয়ে আমরা এরপরে সলভ করব। থ্যাংক ইউ।